প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট হয়েই ফিরেছে দলটি, দাবি আইন উপদেষ্টার। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি নির্বাচন যদি না হয় সেটা আরো খারাপের দিকে যাবে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। রোজার আগে নির্বাচন চায় জামায়াত, নির্বাচনের আগে সংস্কার চায় এনসিপি, ভোট পেছানোর সুযোগ নেই বললেন আমির খসরু। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করবে ইসি। অগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপ। জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। 6 দফা দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, নতুন কর্মসূচি ঘোষণা, তীব্র যানজটে ভোগান্তি। দর্শক, সংবাদপত্রে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এমনটাই জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট হয়েই ফিরেছেন বিএনপি নেতারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল আসে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সন্তুষ্ট নয় তারা। সরকারের পক্ষ থেকে তাদের চাহিদা অনুযায়ী জানানো হয়নি রোডম্যাপ। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। কিছুক্ষণ পরেই বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার সুনির্দিষ্ট ব্যাখ্যা জানানো হয়েছে বিএনপিকে। এতে নেতাদের সন্তুষ্ট দেখেছেন তারা। আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারের সঙ্গে গণহত্যার বিচারও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি। বেশ হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? হাসিনা সহ গণহত্যায় জড়িত সকল আসামিদের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল বাড়ানো হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী রোজার আগেই নির্বাচন চায় তার দল। বুধবার রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। জান্নাতুল মোহনা রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফরজানা। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ, তার সফর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান স্টিভেনসন।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। পাশাপাশি সংস্কার, আওয়ামী লীগের বিচার, শুল্ক নীতি সহ নানা বিষয়েও মার্কিন প্রতিনিধি দলকে অবস্থান জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে তিনি জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা জানিয়েছেন বিএনপির এই নেতা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে ইসি। এর লক্ষ্যে কাজ চলছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। নতুন দল নিবন্ধন সম্পন্ন করে আগামী অগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপের পরিকল্পনাও জানান তিনি। 20 এপ্রিলের পর নিবন্ধনের কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানান আনোয়ারুল ইসলাম। নাহিদের রিপোর্ট। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। জানান, জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে কমিশন। এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটিভাবে আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি এবং আশা রাখি আমরা মুদ্রিত যেই কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যে শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। 20 এপ্রিল পর্যন্ত নতুন দল নিবন্ধনে আবেদন করা যাবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, 3 মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সব রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। 3টি আবেদন এসেছে এবং কেউ কেউ সময়ের বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছেন। তো 20 তারিখ এটি সর্বশেষ তারিখ। এই নিবন্ধিত দলগুলোকে নিয়ে আমরা মত বিনিময় করব, আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে। বিদ্যমান আইনে ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে বলেও জানান এ নির্বাচন কমিশনার। আমাদের সীমানা নির্ধারণের কাজটি এটি আমরা শেষ করতে পারবো বলে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির সিদ্ধান্ত বাতিল সহ 6 দফা দাবি আদায়ে আগামীকাল থেকে অসহযোগে নামছে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার ঢাকার পাশাপাশি পাবনা, সিলেট, কুমিল্লা, খুলনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে তারা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সহকর্মী আলী আকাশের সহায়তায় নাসরুন আক্তার রিপোর্ট। ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির সিদ্ধান্ত বাতিল, যে কোনো বয়সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ বন্ধ সহ 6 দফা দাবিতে দেশজুড়ে ফের আন্দোলনে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। যশোরে পলিটেকনিক কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মনিহার এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের ভিতরে যারা এই মামলাটা করছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এরা
2021 সালের এক কালো রাতে অনৈতিকভাবে এরা মানে ক্রাফট ইন্সট্রাক্টর হিসেবে চলে আসছিল। দাবি আদায়ে খুলনা জংশনে রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা, আর রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। ভট্রা মোড়ে রেল লাইনে আগুন দেয় শিক্ষার্থীরা। এই রায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান, এবং এই যতক্ষণ না আমাদের রায় বাতিল করা হবে হাইকোর্ট থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। এদিকে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে বুধবার সকাল 10:30টায় শুরু হয় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। এতে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। পুরো বাংলাদেশটা কারিগরি শিক্ষার উপরে ডিপেন্ড করেছে, সেখানে আমাদেরকে মাত্র একটা সরকারি ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, তাও সেখানে 625টা সিট। আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছি, সেখানে 625টা সিট সরকার আমাদের কয়টা স্টুডেন্টকে দেবে? সরকারের কাছে আমাদের প্রশ্ন, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে তারা কেন বাধা প্রদান করতেছে? পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। 2021 সালের বিধিমালার মাধ্যমে নিয়োগ পেয়েছে, এদেরকে কোনো যাতে প্রমোশন না দেওয়া হয়। আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বলছি, এদের প্রমোশনের নীতিমালা মন্ত্রণালয় সাপোর্ট করে না। প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। যারা আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে, সরকার কর্তৃপক্ষ তাদের বিচার যদি অবিলম্বে কার্যকর না করে, আমরা শিক্ষার্থীরা আগামীকাল ঘোষণা করব। এছাড়া চট্টগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পাবনা, গোপালগঞ্জ, কুমিল্লা, সিলেট, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এক লাফে সয়াবিন ও পাম অয়েলের দাম 12 থেকে 14 টাকা বেড়ে যাওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। তেল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন যে দামের বিষয়টি সরকারের ঠিক করার কথা নয়। প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ হলে ক্রেতার উপর চাপ কমবে। এস এ বাপ্পির ক্যামেরায় মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। সরকারের ভর্তুকি কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে সয়াবিন তেলের দাম সামঞ্জস্য রাখতে লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে। সয়াবিনের বিকল্প পাম অয়েলের দাম বেড়েছে লিটারে 12 টাকা। গেল মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটো সমন্বয়ে এই দামটা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 169 টাকা। খোলা পাম তেলের দামও লিটারে 157 টাকা থেকে বাড়িয়ে 169 করা হয়েছে। রমজান উপলক্ষে ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেল কোম্পানিগুলোর দাম বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এক লাফে তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এই তেলের দাম শুধু তেলের দাম না, যে কোনো একটা পণ্যের দাম বাড়লে এটা টোটালটাই হচ্ছে আমাদের উপর, ক্রেতাদের উপরে এটার প্রভাব পড়ে। আজকে একবারে বিক্রি কম, আর বিশেষ করে তেলের ব্যাপারটা হলো তেল তো কদিন ধরে সংকট। বর্তমানে যে আয় ওই হিসাবে ব্যয়ের পরিমাণটা অনেক বেশি, যেমন পেঁয়াজের দামও বাড়ছে, কিন্তু তেলের দামটা বাড়াতে ধরেন এদের ভালো পরিমাণের সমস্যা হবে, অনেকেই হলেও খোলা তেল কিনবে। এদিকে দাম বাড়ানোর আগে সরকারের উচিত সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করা বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া। বাণিজ্য উপদেষ্টা সহ সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ব্যবসায়ীদের এখানে বসে আপনারা যদি মনে করেন যে এটার দাম যৌক্তিক হয়ে গেছে এরকম পড়ে, তাহলে ভর্তুকি দেন। ভর্তুকি দিয়ে হইলেও আমরা মনে করি যে ভোক্তার স্বার্থে এই পণ্যের দামটা কমাতে হবে। সরকারের সঠিক তদারকি ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির মাধ্যমে ভোজ্য তেল সহ যে কোনো পণ্যের দাম জনগণের নাগালে রাখা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ MS সিদ্দিকী। বাজারে কম্পিটিশন মেনটেন করার জন্য যে পদ্ধতি নেওয়া দরকার, যে কর্মকাণ্ড করা দরকার, সেটা সরকারের পলিসির ভিতরে নাই। বরং উল্টোভাবে বাংলাদেশের সরকারের পলিসি মেকারদের বিভিন্ন পলিসি এন্টি কম্পিটিটিভ। তারা আরও ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল অ্যাকশন নিয়ে মার্কেটে কম্পিটিশনটাকে রহিত করে, যার জন্য অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম বেড়ে যায়, কার্টেল হয়, যেটাকে আপনি সিন্ডিকেট বলে জানেন। প্রবাদ আছে, কইয়ের তেলে কই ভাজা, অর্থাৎ বিনা ব্যয়ে কার্যসিদ্ধি। কিন্তু সত্যিকার অর্থেই যদি কইয়ের তেলে রান্না হতো, তাহলে তেলের এই ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তি পেত মাছে ভাতে বাঙালি। তাই জনগণের প্রত্যাশা, তেলের দামে লাগাম ধরতে সরকার এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম পুরো দমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করে স্বাধীন তদন্ত কমিশন। এ সময় কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বিডিআর হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করেন। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ 1432 উদযাপন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। মঙ্গলবার গুলশানে বিশ্ববিদ্যালয়ের ছাদে এই অনুষ্ঠান হয়। দিনব্যাপী অনুষ্ঠানে নানা আয়োজনে বৈশাখী উন্মাদনায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধনের পর নববর্ষ উপলক্ষে আয়োজিত ভিডিও কন্টেন্ট এবং ফটো কন্টেস্ট এ বিজয়ীদের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। তারপর দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আয়োজন জুড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা লোকজ গান, কবিতা ও নাচ পরিবেশন করেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বর্ষবরণের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন ও বিভিন্ন অনুষদের ডিনরা। শুভেচ্ছা।